এই সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ দাদা, আপনি কেমন আছেন? এই তো ভাই, আমিও বেশ ভালো আছি। কোনো সমস্যা নাই, চলতেছে জীবন ভগবানের আশীর্বাদে ভালোই। তো এখন আপনাদের আম, সবার দাবি ছিল যে এই কি বলে প্রিসাইজ না প্রেসি কি রাইটিং ফাইটিং একটা আছে, ঠিক আছে, আর হলো সামারি, এটা নিয়ে একটু বকবক করতে হবে, ঠিক আছে। এখন দাদা, হ্যাঁ বলেন, শুনতেছি। এই যে অনেকগুলা হেড যে পাশাপাশি এটা দেখাবেন বলছিলেন। আচ্ছা, অনেকগুলো হ্যাঁ দেখাবো যখন সেন্টেন্স নিয়ে কাজ করবো তখন। আজকে একটু প্রিসাইজটা ক্লিয়ার করে নিই, হ্যাঁ, ছোট একটা ক্লাস নিব, এগুলো আমরা ক্লিয়ার আচ্ছা করি ওকে। আচ্ছা, ঠিক আছে দাদা। তো এখন দেখেন আসলে প্রিসাইজ এবং সামারির মূল বিষয়টা কি। লিটারেলি আপনি যদি ওয়েব, একটু দাঁড়ান, আমি একটা ডক ফাইল ওপেন করি আমার। লিটারেলি আপনি যদি আপনার ওই বিভিন্ন ওয়েবসাইট ঘাটেন, আপনি দেখবেন যে আসলে মানে আমাদের কাছে এই জিনিসটা কখনো ক্লিয়ার হয় না যে আসলে কি প্রিসাইজ বা আমাদের রাইটিংটা আসলে কি। এটা নিয়ে আমরা সবসময় একটা প্রবলেম ফেস করি, ঠিক আছে। ওকে, তো অনেক সাইট মাইট ঘাটছি আমি নিজেও বসে বসে। এবং আমি সত্যি একটা কথা বলি, আমি আজ পর্যন্ত ব্যক্তিগতভাবে এই প্রিসাইজ আর হইলো আপনার এই সামারি নিয়ে কোনোদিন বোদার হই নাই। কেন বোদার হই নাই? কারণ হইলো যে ভাই, আমার কাছে প্রিসাইজ এবং সামারির একটা আমি নিজে রেডি করছিলাম, সেটা হচ্ছে এরকম। কিরকম বলি একটু দাঁড়ান, এবং আপনাদের ক্লাসেরই পিডিএফটা। ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে রাইটিং আপনাদের, বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দাদা, বাট এই যে ওয়ার্ড গুলো আর কি মনে থাকে না, থাকলে আরো ভালো লিখতে পারতাম। ওকে। তো দেখেন প্রিসাইজ এবং সামারি আসলে কি, মানে ঘটনাটা কি আমি একটু বলি, হ্যাঁ। তো বেসিক্যালি প্রিসাইজ এবং সামারিতে আপনি যতই, মানে আপনারা কি বুঝেন আমাকে একটু বলেন যে ভাইয়া প্রিসাইজ এবং সামারিতে আমরা এই বুঝি, একটু বলেন, দুই একজন মতামত দেন শুনি। দাদা, আমি যেটা জানি যে প্রিসাইজ আর সামারি হচ্ছে একটা প্যাসেজের শর্ট করে সারাংশ টাইপের লিখবো, যেটা খুবই শর্ট হবে, এক পেজের মধ্যেই হবে। আর প্রিসাইজে হচ্ছে একটা টাইটেল দিতে হয়, সামারিতে দিতে হয় না। এই এতটুকুই। এবং মজার বিষয় হচ্ছে প্রিসাইজ এবং সামারিতে আপনি যত ছেলে মেয়েদের কাছে জিজ্ঞেস করেন না কেন, এই একটা জিনিসই পাইবেন যে প্রিসাইজ এবং সামারিতে একটাই পার্থক্য। প্রিসাইজ লেখার সময় বা প্রেসি লেখার সময় আপনার টাইটেল দিতে হয়, আর হচ্ছে সামারিতে টাইটেল দিতে হয় না। কিন্তু ওয়েবসাইট গুলো বলে যে সামারি টাইটেলটা ম্যান্ডাটরি না, বাট প্রিসাইজ লেখার সময় সামারিটা হচ্ছে ম্যান্ডাটরি, সরি টাইটেলটা হচ্ছে ম্যান্ডাটরি। তো আমরা যদি বলি হোয়াট ইজ দ্য মোস্ট অবভিয়াস ডিফারেন্স অর হোয়াট ইজ দ্য মোস্ট নোটিশ অর্থী ডিফারেন্স, সেটা হচ্ছে প্রিসাইজে একটা হেডিং থাকবে, বাট সামারিতে কোনো হেডিং থাকবে না। বুঝতে পারলাম সবাই আমরা বিষয়টা, একটু বলেন তো। দাদা আরেকবার একটু বলেন please। যখন প্রিসাইজ লিখবেন তার একটা হেডিং থাকবে, এ প্রিসাইজ, a precise will have a heading or title, ঠিক আছে, বা I can call it apt title, মানে খুব সুইটেবল টাইটেল, ঠিক আছে। এটা এটা ম্যান্ডাটরি, এটা কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না, ঠিক আছে। আই রিপিট, ম্যান্ডাটরি লিখে দিলাম, ঠিক আছে। বাট ফর এ সামারি আমরা লিখতে পারি যে ফর এ সামারি, ঠিক আছে, টাইটেল ইজ নট রিকোয়ার্ড, দরকার নাই, দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে, সো উই ক্যান কল ইট, আমরা এটাকে অ্যাভয়েড করব ফার্স্ট অফ অল, ঠিক আছে। সেকেন্ড থিং আমরা একটু বলি, শোনেন ঘটনাটা কি আপনাদের। আমরা তো মোটামুটি আপনার কি বলে সেন্টেন্স স্ট্রাকচারের যা ছিল ভাই ধইরা ধইরা পড়াইছি আপনাদেরকে, ঠিক আছে। আরো তো সামনে ক্লাস আছে, আরো দেখবেন, সমস্যা নেই। কিন্তু আপনাদের একটা কমন ফেনোমেনন বা বলতে পারেন যে একটা কমন বদ অভ্যাস হচ্ছে কি জানেন আপনারা, ওই করেন কি বলে সেন্টেন্স, তারপরে দেখা যায় দিন শেষে ওই এই থেকে আপনার প্যাসেজ থেকে কপি করে দেন, ঠিক আছে। এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। তারপরে যে ইমরান ভাই মনে একটু আগে কি বললেন যে ভাই আমাদের হচ্ছে প্রিসাইজটা বা সামারিটা হচ্ছে এক পেজের মধ্যে লিখতে হয়। ভাই লিটারেলি এটা একটা ভুল ধারণা আপনার, ঠিক আছে।
এক পেজের মতো সামারি লেখার কোনো দরকার নাই, প্রিসাইজ লেখার কোনো দরকার নাই, এটা আমার ব্যক্তিগত মতামত। তবে সামারিটা একটু বড় হতে পারে কম্পেয়ার টু প্রিসাইজ, কিন্তু এক পেজ লাগে না, ঠিক আছে। এবং আপনি যে আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাই আপনি কত পেজের লিখতেন, ঠিক আছে, আমি একটু আমারটা ক্লিয়ার করি আপনাদেরকে। সেটা আমি কোনো দিন এই যে প্রিসাইজ বলেন বা সামারি বলেন 5 থেকে 6 লাইনের বেশি লিখি নাই। কত লাইন বলছি একটু বলেন তো দেখি কষ্ট করে। চলেন। আচ্ছা, তো আমরা কি বললাম, লাইন লিমিটেশনস, ঠিক আছে, আমাকে লাইন লিমিটেশনস দিলাম। লাইন লিমিটেশন আমি ম্যাক্সিমাম কত লাইন বলেছি, 5 থেকে 6 লাইন বলেছি, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন ভাই কেমন তো লোক আছে যে হাতের লেখা একটু বড়, তাদের একটু বেশি লাগতে পারে। তো আমার মিডিয়াম হাতের লেখা আমি 5 থেকে 6 লাইনের মধ্যেই ভাই আমার প্রিসাইজ বা সামারিটা আমি শেষ করে দিই, ঠিক আছে। আমি কতটুকু আমার লেখার ধরন আমি সেটা একটু ক্লিয়ার করে দিই আপনাকে। সেটা হচ্ছে যে আমি সাধারণত একটা পেজে 22 থেকে 24 লাইন লিখে অভ্যস্ত। তো সেই হিসেবে কিন্তু 5 পেজ মানে আমি একটা পেজে 4 ভাগের 1 ভাগ লিখতাম। ব্যাপারটা বুঝতে পারছেন সবাই আমি কি বলেছি? হ্যালো, জি দাদা। ওকে। তো তাহলে আমরা কি বুঝতে পারলাম, একটা হচ্ছে প্রিসাইজের মধ্যে আমাদের হেডিং থাকতে হবে, বাট সামারির মধ্যে আমাদের কোনো হেডিং এর প্রয়োজন নাই। তো আপনি ওই প্রিসাইজ লেখেন বা প্রিসি লেখেন বা সামারি লেখেন, যাই লিখেন, ওইটা আমি যেহেতু এক পেজে 20 থেকে 22 লাইন লিখি বা 22-23টা লাইন লিখি। একজন আবার যে মধ্যখানে কি বলছেন যে ভাউল করে সামারি টাইটেল দিয়ে দিলে কি মার্ক দিবে, ভাই এটা আমি জানি না ভাই, এটা নিয়ে তো আমার কোনো আইডিয়া নেই, আমি কিভাবে বলবো। একজন কি বলছে আপনার 6 লাইন আমার এক পেজের সমান, তার মানে আপনাকে কিন্তু তাহলে এক পেজ লিখতে হবে। সো আপনাকে অনুরোধ করব, অনেক সময় দেখবেন করবে কি পেজ গুলো হচ্ছে আপনার ফিক্স করে দেয় যে এই হাফ পেজের মধ্যে লিখতে হবে। সো ইটস বেটার আপনি আপনার লেখাটাকে ছোট করতে শিখেন দয়া করে, ঠিক আছে, বড় বড় করে লেখার দরকার নেই। দ্যাটস ইট, হয়ে গেল। তাহলে প্রথম পার্থক্য পেলাম কি, আমাদের প্রিসাইসে বা প্রেসিতে আমাদের একটা টাইটেল থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। সামারিতে টাইটেল দিব না আমরা, দরকার নেই, ঠিক আছে। বাট যদি প্রশ্ন বলে দেয় যে ডেভেলপ এ সামারি বা রাইট এ সামারি এন্ড গিভ এ an appropriate title, ইন দ্যাট কেস আপনি টাইটেল দিয়ে দিবেন। এছাড়া সামারিতে টাইটেল দেওয়াটা ম্যান্ডেটরি না, ইটস কমপ্লিটলি এন্ড ফান্ডামেন্টালি অপশনাল, এটা মাথায় রাখবেন। আর দুই ক্ষেত্রে আমাদের কি থাকবে, লাইন লিমিটেশনস কি, আমি এক পেজে 22-23 লাইন লিখি, আমি সর্বোচ্চ 5 থেকে 6 লাইনের মধ্যে এটা শেষ করে দিই। এবং আপনি শুনলে অবাক হবেন, আমাদের যে এডির যে সামারিটা আসছিল ওইটা মনে হয় আমি 4 লাইনে শেষ করছিলাম। কয় লাইন বলছি বলেন তো একটু? 4 লাইন। 4 লাইনে শেষ করে ফেলছে, ঠিক আছে, মানে এর বেশি আমি লিখি নাই। 4 লাইন কিন্তু অনেক ভাই, আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে। আচ্ছা গেল। এবং আপনি যদি আরেকটু তথ্য জিজ্ঞেস করেন যে ভাই কয় বাক্যের মধ্যে শেষ করছেন, আমি আপনাকে বলবো ভাই সর্বোচ্চ 3 সেন্টেন্সের মধ্যে আমি শেষ করতে পছন্দ করি। তবে আমি সাজেস্ট করবো যে না, এতটা রিস্কি ডিসিশন নেবেন না কখনোই। আপনি 5টা বা 6টা বাক্যের মধ্যে পুরো প্যাসেজটাকে নিয়ে আসার চেষ্টা করবেন, দ্যাটস ইট, আর কিছুই না, ঠিক আছে। সো এই হলো দুইটা জিনিস, একটা সিমিলারিটিস বের করলাম, আর একটা হচ্ছে আপনার ডিফারেন্স আমরা রিকগনাইজ করলাম, ঠিক আছে। আচ্ছা, আর একটা আমরা কি বুঝলাম, আর কি কি পার্থক্য আসতে পারে, মানে প্রিসাইজ বা সামারির পার্থক্য আসতে পারে কিরকম। যখন আপনি সামারি লিখবেন, ঠিক আছে, যখন আপনি কি বলে যে সামারিটা লিখবেন, সামারিতে পুরো ঘটনাটা আপনার যেই ক্রোনোলজিক্যালি এক্সপ্লেইন করা হয়েছে সেই ক্রোনোলজি মেনটেন করাটা 100% কিন্তু কোনো রকম কোনো কি নাই, দরকার নাই। আই রিপিট, আপনি যখন একটা সামারি লিখবেন, সামারির সময়ে আপনার 100% ক্রোনোলজিক্যাল হতে হবে না। মানে আপনি মনে করেন, আমি মনে করেন বললাম যে সুমন ভাই 1990 সালে জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে সুমন ভাই হইতেছে 1900 আপনার কি বলে 2005 সালে ম্যাট্রিক পাস করছে, 2007 সালে ইন্টার পাস করছে, তারপর হচ্ছে আপনার 2015 সালে আইবিতে চান্স পাইছে, 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সরি বাংলাদেশ ব্যাংকে চান্স পাইছে, তারপর হচ্ছে 2050 সালে মরে গেছে। তো এখন এইটা মনে করেন পুরো একটা প্যাসেজ আমি লিখছি, এই প্যাসেজের মধ্যেখানে আমার এই তথ্যগুলো আসছে। যখন আমি সামারিটা লিখবো তখন আমার টার্গেট থাকবে
আমি কোনোভাবেই এই ক্রোনোলজিটা ডিস্ট্রয় করতে পারবো না বা ডিস্টর্ট করতে পারবো না। ব্যাপারটা কি সবাই বুঝতে পারলেন কি বলেছি আমি? জি দাদা, মানে এগুলা সিরিয়ালি থাকতে হবে। হ্যাঁ, এগুলো আমরা সিরিয়ালি মেনটেন করব, মানে এটা মেনটেন করাটা ভালো, ঠিক আছে? কোনটার ক্ষেত্রে বলেন তো বুদ্ধি করে? সামারি। সামারির ক্ষেত্রে, ঠিক আছে? না না, আমি ভুল বলছি, প্রিসাইজের ক্ষেত্রে, ঠিক আছে? প্রেসের ক্ষেত্রে সামারি হ্যাঁ, তার মানে ক্ষেত্রে এটা বাধ্যতামূলক নয় সামারির ক্ষেত্রে। সামারিতে আপনি রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা ইস্যুস পেলাম, আমরা আরেকটা ইস্যুস কি পেলাম? অর্ডার এন্ড সিকোয়েন্স, ঠিক আছে? সেন্টেন্স অর্ডারের বা অর্ডার এবং কি হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্সে কি করতে হবে? আমরা যখন প্রেসি লিখবো তখন আমরা কি বলবো? এটা হচ্ছে ম্যান্ডেটরি, আর সরি ম্যান্ডেটরি হয়ে গেছে। আর সামারি লেখার সময় কি হবে? সামারি লেখার সময় অপশনাল, আমরা রাখতেও পারি নাও রাখতে পারি, তেমন কোনো সিগনিফিকেন্স ক্যারি করবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি হবে? আরেকটা হচ্ছে সামারি লেখার সময় বলা হচ্ছে যে টপিকের মধ্যে যা যা আছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে নিয়ে আসা। আর প্রেসি লেখার সময় বলা হচ্ছে যে টপিকের অ্যাবসলিউট পয়েন্টটা তুলে নিয়ে আসা। আই রিপিট, যখন আপনি সামারি লিখবেন টপিকের সবগুলো জিনিসকে নিয়ে উঠায় নিয়ে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? বাট প্রেসি লেখার সময় কি করতে হবে? জাস্ট অ্যাবসলিউট পয়েন্টটা তুলে ধরতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? জি দাদা। অ্যাবসলিউট পয়েন্ট তুলে ধরতে হবে, বাট সামারিতে আমাদের কি আপনার একটা ব্রিফ দিতে হবে, ব্রিফলি মোটামুটি সবকিছু মেনশন করে দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা সবাই? জি দাদা। আচ্ছা, আরেকটা বিষয়টা হচ্ছে যে আপনার তাহলে আমরা কয়টা বিষয় পেলাম? একটা হচ্ছে আপনার হেডলাইন, তারপর কি পেলাম? লাইন লিমিটেশনস, তারপর পেলাম কি অর্ডার এন্ড সিকোয়েন্স, তারপর পেলাম হচ্ছে ইভেন্ট ডেসক্রিপশন করা। প্রেসিস তো হচ্ছে আমাদের পুরো পয়েন্টের অ্যাবসলিউট পয়েন্ট দেখাতে হবে, আর সামারিতে হচ্ছে আমরা সবকিছুই মোটামুটি 1 বাই 1 করে দেখানোর চেষ্টা করব। এই কয়েকটার পাশাপাশি আরেকটা জিনিস কি মেনটেন করবেন? আপনি আরেকটা জিনিস মেনটেন করবেন হচ্ছে কনক্লুশন ড্র করা, ঠিক আছে? কনক্লুশন ড্র করা। মনে রাখবেন যখন আপনি প্রেসিস লিখবেন সেখানে কনক্লুশন ড্র করাটা, কারণ প্রত্যেকটা প্যাসেজের মধ্যে কি থাকবে? একটা কনক্লুশন দেওয়া থাকতে পারে, ওই কনক্লুশনটা আপনাকে ড্র করতে হবে, ঠিক আছে? কিন্তু যখন আপনি সামারি লিখবেন তখন এটা কিন্তু নট এসেনশিয়াল, এই কনক্লুশন ড্র করাটা এসেনশিয়াল না। মনে থাকবে জিনিসটা সবার? জি দাদা দাদা। লাস্ট পয়েন্টটা একটু বুঝাই বলবেন? কোনটা? এই যে কনক্লুশন ড্র করাটা? জি দাদা। মানে মনে করেন আপনার প্যাসেজের মধ্যে একটা কনক্লুশন আছে যে বাংলাদেশ অনেক উন্নতি করছে কিন্তু এখন সমস্যার মধ্যে এখানে আছে, সামনে কি হবে আসলে অনিশ্চিত। তাহলে একটা কনক্লুশন আসতে পারে যে সামনের দিনগুলো আমাদের জন্য অনিশ্চয়তায় ভরা, তাই না? কিন্তু এটা আপনি প্রিসাইসলি লেখার সময় লিখবেন, কিন্তু কনক্লুশন দেওয়ার, এই সামারি দেওয়ার সময় এই কনক্লুশনটা আমার কি দরকার নাই। যদি ডিরেক্টলি বলা না থাকে তাহলে এক্সট্রা করে আনার কোনো দরকার নাই। বুঝতে পারছেন কি বলছি? জি দাদা, বুঝতে পারছি। তো মানে এই প্রিসাইসে যদি স্যার দাদা কোনো কনক্লুশন না দেওয়া থাকে আমরা আনবো না, তাই তো? মানে সামারিতে যদি ডিরেক্টলি কোনো কনক্লুশন দেওয়া না থাকে প্যাসেজে আপনার আনার দরকার নাই, বাট প্রিসাইসের ক্ষেত্রে আপনি আনবেন, এটা কনক্লুশন ড্র করবেন, ঠিক আছে? আচ্ছা দাদা। ওকে, কারণ আমরা পিসিতে কি বলতেছি, পিসিতে বলা হচ্ছে যে অ্যাবসলিউট আইডিয়াটাকে জেনারেট করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? সো আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে প্রিসাইজ এবং ইয়েতে কি বলে আপনার এই রাইটিং হচ্ছে এই সামারিতে হচ্ছে এই পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হয়, এই কয়েকটা পয়েন্ট মাথায় রেখে লিখতে পারলে এনাফ। আর পরীক্ষা হলে আসলে এত কিছু মেনটেন করাও যায় না, এটা আপনিও জানেন আমিও জানি। এখন যে কাজটা করব, আমি আপনাদেরকে একই আর্টিকেলের সামারি কিরকম হতে পারে এবং প্রিসাইজ কিরকম হতে পারে সেটা একটু দেখাবো। ঠিক ভালো হবে তাহলে জিনিসটা? জি দাদা। ওকে দাদা হ্যাঁ বলেন, শুনতেছি। দাদা ওই যে টাইটেলটার মাঝে কি আমরা ভার্ব ইউজ করব না স্যার? না দাদা অন্য ইয়ে করব, শুধু ওয়ার্ড ইউজ করব, মানে নাউন ইউজ করব?
এটা ভাই ডিপেন্ড করে, এটা তো আসলে বলা যায় না, এটা আপনি যেখান থেকে লিখবেন সেখান থেকে যেটা আসলে ভালো হয়, ঠিক আছে, ওটাই আপনি করবেন। যেমন আমি একটা আর্টিকেল লিখতেছি, আপনি একটু ওয়েট করেন, দেখবেন, ঠিক আছে, একটু wait। এটা ওকে স্পেসিফিক করে আসলে বলা যায় না, ঠিক আছে। ওকে, আচ্ছা দাদা, ভার্ব ইউজ করলে সমস্যা নেই তো? কোনো সমস্যা নাই, যদি আপনি ঠিক মতো ইউজ করেন। ভাই ভার্ব ইউজ করলে কি সমস্যা হবে কেন সেটা আমাকে বলেন, ঠিক আছে। না দাদা, আমার ওই যে আগে আমি জানতাম যে শুধু ওই যে এটা টাইটেলে এই ভার্ব ইউজ করা যাবে না, এটা যদি থাকে নন ফাইন ভার্ব করে দেওয়ার জন্য আমি হতে জানতাম। পারে যে ভার্বটা আপনার দেখতে খারাপ লাগতেছে তাই হয় না। আমি আপনাকে এই ধরনের কোনো সাজেশন দিব না যে এটা করা যায় না ওটা করা যায়, এটা অনেকেই দেয়, আমি সাজেশন গুলো কখনো দিই না। যেই আর্টিকেলটা আপনার মানে ভার্ব বলতেছে দিদি ভালো লাগবে, তা আমি দিব, কোনো সমস্যা তো নেই আমার, তাই না। ওকে দাদা। ঠিক আছে, এই ধরনের আমি কোনো কিছু আপনাকে মতামত দিতে পারবো না। ওকে, এবার একটু দাঁড়ান, আমি একটা আর্টিকেল নিতেছি, হ্যাঁ, একটু জাস্ট আপনারা অপেক্ষা করেন। আমি একটা আর্টিকেল হচ্ছে আপনার ডেইলি স্টার থেকে কপি পেস্ট করতেছি, ঠিক আছে, জাস্ট একটু বসেন। আমি আর্টিকেলটা কপি পেস্ট করে নিই আগে, তারপরে আমি এটাকে নিয়ে আমি বক 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 করবো কিছুক্ষণ, ঠিক আছে। উত্তমে, উত্তমে, অধমে, তুমি কোথায়? আচ্ছা, আমি অত বড় আর্টিকেল নিচ্ছি না, আমি জাস্ট ওদের থেকে 3টা প্যারা কপি করে আমরা আলোচনা যাচ্ছি, ঠিক আছে। তা আসেন আমরা শেয়ার করি এখন জিনিসটা। আহ, 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 এই শেয়ার করতেছি, ঠিক আছে, দেখেন, হ্যাঁ, এই দেখেন, এটা একটা আর্টিকেল, এটা হচ্ছে আপনার এনার্জি ক্রাইসিসের উপরে নেওয়া। আমি আর্টিকেল হেডলাইনটা দেই নাই, ইচ্ছে করেই দেই নাই, কারণ দিলে তো আপনি দেখেই ফেললেন, তাই না, সেক্ষেত্রে আপনাকে শেখানো গেল না কিছু, ঠিক আছে। তা আমরা ওই আর্টিকেল, আমরা ওই হেডলাইন দিব না, সমস্যা নাই, আমরা আমাদের মতো করে একটা হেডলাইন ড্র করবো, হ্যাঁ। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটা ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। এটা দেখতে সমস্যা হচ্ছে খুব বেশি মনে হয়, দেখেন তো একটু, হ্যাঁ। না দাদা, দেখা যাচ্ছে। দাদা দাদা আরেকটু বড় করে দাদা, এটা ঠিক আছে দাদা। Okay. হ্যাঁ এটা তো ঠিক আছে। আমাদের এখানে কি বলছে আমরা দেখি। বলতেছে তো একটা জিনিস কি জানেন, ফাস্ট রিডিং হ্যাবিটটা কিন্তু আপনার যে কোনো জায়গাতে আপনাকে অনেক অনেক বেনিফিট দিবে, এবং ডাটা স্ক্যানিং করা বা ইনফরমেশন স্ক্যানিং করতে পারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন কি বলছে, অর্ডিনারি পিপল পার্টিকুলারলি দোজ বিলং টু মিডল ক্লাস এন্ড লোয়ার মিডল ক্লাস গ্রুপ হ্যাভ বিন ডিলড উইথ অ্যানাদার মেজর ব্লো অফ বাস অ্যাজ বাস লঞ্চ ফেয়ারস অর ইনক্রিজ। মানে বলতেছে যে এই যে বাস এবং লঞ্চের ভাড়া যেহেতু বাড়তেছে, তারা একটা সমস্যা পড়তে যাচ্ছে। অ্যালবেট, সত্ত্বেও, প্রেডিক্টেবলি, ঠিক আছে, ফলোইং দ্য স্যাটারডেস রেকর্ড ফুয়েল প্রাইস হাইক, ঠিক আছে, ওই শনিবারের যে দাম বৃদ্ধি পাচ্ছে ওই কারণে, ঠিক আছে। তাহলে কি হবে, যে উই হ্যাড ওয়ার্ন রিপিটেডলি দ্যাট রাইজিং ফুয়েল প্রাইসেস বাই সাচ হাই অ্যামাউন্ট উইল পে মেনি নেগেটিভ কনসিকুয়েন্সেস, অনেক খারাপ ফলাফল আসবে পাবলিকের জন্য। অ্যান্ড ইনক্রিজ বাস এন্ড লঞ্চ ফেয়ার আর জাস্ট দ্য বিগিনিং, মানে এই যে ভাড়া বাড়তেছে এটা হচ্ছে মূলত শুরু। তো এ ডে আফটার এক্সরবিটেন্টলি রাইজিং দ্য প্রাইসেস অফ ডিজেল, কেরোসিন, পেট্রোল এন্ড অক্টেন, দ্য গভর্নমেন্ট হাইক দ্য ফেয়ারস অফ বাস। বলছে এই জিনিসগুলো দাম বৃদ্ধির পরে একদিন পরে গভর্নমেন্ট আপনার বাস ভাড়া 22% বাড়ায় দিয়েছে। অল দ্য নিউ ফেয়ারস আর সাপোজ টু কাম ইনটু সামডে, যদিও রোববার থেকে এই জিনিসটা আসার কথা, কিন্তু এটা কিন্তু আপনার ঘোষণা দেওয়ার পরপরই দাম বাড়ায় দিয়েছে, ঠিক আছে, ইমিডিয়েটলি আফটার দ্য অ্যানাউন্সমেন্ট। Moreover, many vehicles were kept off the road Saturday following the price hike decision. This means that the commuters had to suffer the entire day due to shortage of transport while, ঠিক আছে, while also getting overcharged, বেশি দাম দিতে হচ্ছে ভাড়া, কিছু করার নাই, যেহেতু অল্প vehicle for using the few vehicles that were available. And all this were foreseeable from the past experience, আগের দিন থেকে আমরা বিগত অভিজ্ঞতা থেকে আমরা এখন জানি এটাই হয়, ঠিক আছে। Yet the fact of the government had no preparation to address the commuters, যদিও সরকার কোনো রকম কোনো প্রস্তুতি নেয় নাই যে এটা নিয়ে আসলে কি করা যায়, ঠিক আছে। এই হলো ওনাদের কথা, ঠিক আছে। তো এখন দেখেন, ইফ আই রাইট সামারি, আমি সামারিতে কি লিখব, ঠিক আছে। তো আমরা জানি যে সামারিতে আমাদের কোন রকম কোনো দেওয়ার দরকার নাই, কি বলে টাইটেল দেওয়ার কোন রকম কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট সামারি করব। আমরা লিখতেছি সামারি। সামারিতে আমরা কি লিখতে পারি, আমাদের পুরো জিনিসটাকে পড়ে আমরা কিন্তু একটা জিনিস পেয়ে গেলাম। প্রথম দিকে কি বলতেছে যে দাম বাড়ানো হয়েছে, দাম বাড়ানোর ফলে কি হচ্ছে, বাস ভাড়া বেড়েছে। ক্রোনোলজিটা দেখেন, দাম বাড়ানো হয়েছে জিনিসপত্রের, এতে করে জনগণের সমস্যা হবে, কারণ কি এতে করে বাস ভাড়া বেড়ে যাবে। তারপরে কি হয়েছে, যে ঘোষণা আসার পরের দিন বাড়ার কথা, কিন্তু আগেই আপনার দাম বাড়ায় দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর লাস্টে কি আবার কি বলতেছে, গভর্নমেন্ট বলতেছে যে তারা ইলেকট্রিসিটি, গ্যাস প্রাইস এগুলো বাড়াতে যেতেছে।
আমরা কিন্তু পুরো জিনিসটা পড়ে একটা একটা সিকোয়েন্স ক্রোনোলজি পেয়ে গেলাম। প্রথমে বলছে দাম বাড়াইছে তাই পাবলিকের কষ্ট বাড়বে, তারপর কি বলতেছে যে এই জিনিসগুলো এবং এগুলোর দাম বাড়াইছে, অলরেডি তারা বাস ভাড়া 22% বাড়িয়ে দিতেছে, এবং বলতেছে শনিবারের সিদ্ধান্ত রোববারে বাস্তবায়ন হওয়ার কথা, কিন্তু সঙ্গে সঙ্গে একটা ক্রাইসিস শুরু হয়ে গেছে। আর লাস্টে কি বলতেছে যে গভর্নমেন্ট নাকি আপনার গ্যাস বিদ্যুৎ পানির দামও বাড়ায় দিবে। এই হলো কথা। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? পুরো টপিক থেকে কি বললাম? জি দাদা। ওকে, তাহলে আমাদের টার্গেট কি? প্রথমত বলবো দাম বাড়াইছে, এতে করে পাবলিকের ভোগান্তি বাড়তেছে। এই ডিজেলের দাম কি করতেছে এবং এর ফলাফল স্বরূপ কি হইতেছে যে গভর্নমেন্ট আবার বাস ভাড়া বাড়াইতেছে, এবং এতে করে কি হচ্ছে সমস্যা বাড়তেছে। শনিবার কথা বলার সঙ্গে সঙ্গে রোববার আসার আগেই দাম বেড়ে গেছে, এবং সামনে নাকি গভর্নমেন্ট এই দামগুলো বাড়াবে। সো সামনে আরো ইকোনমি সমস্যায় পড়তে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তো এইটাকে যদি আমি এখন সামারি করি, আমি সামারিতে কি লিখতে পারি একটু দেখেন। এটা আপনার উপর নির্ভর করে আপনি যে স্ট্রাকচার লিখতে পছন্দ করেন। ঠিক আছে, আমি কি লিখবো দেখেন, আমি লিখবো, আমি বলবো যে আমরা লিখবো যে কমন সমস্যা কি ভাই জানেন? আমি আপনাদের লিখাই না, আমার নিজের হাত কাঁপে জানেন, কারণ 150-200 পোলা পাইন, তারপরে ভিডিও গুলো আবার দেখবেন আপনারা 1-1,500 লোক, আমি মধ্যে ভয় পাই আমি কি লিখতেছি। এটা খুব 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 ভয়ঙ্কর রকম টেনশন। ঠিক আছে, এবং এই পেশাটা ডিল করতে পারাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুব ইন্টারেস্টিং ব্যাপার, বিশেষ করে কেউ জানে না। ঠিক আছে, ইনস্ট্যান্ট ডেলিভারি করাটা। ঠিক আছে, আমি চাইলে পারি অনেক সুন্দর করে নিয়ে আসতে, কিন্তু আমি করি না। আমি চাই ইউ সি দা ইনস্ট্যান্ট ডেলিভারি, যে ইনস্ট্যান্ট আমি কি দিতে পারতেছি আপনাকে। ঠিক আছে, তো জি দেখেন, দাদা, এটা অনেক হেল্পফুল আমাদের জন্য। আসলে এই জিনিসটাই আপনার কষ্ট common হয়, কিন্তু people- এটা অনেক হ্যাঁ, হেল্পফুল। কিন্তু এটা আমি চাই যে ভাই আমি যা লিখছি খাতা আপনি তাই দেখেন। আমি অনেক সুন্দর করে গুছিয়ে একটা জিনিস ডেলিভার করলাম, কিন্তু আমি নিজেই পরীক্ষা করে একটা সার্ভিস সার্ভ করতে পারলাম না, তাহলে কিন্তু আসলে এটা কোনো ই নাই, লাভ নাই। এই দেখেন, কমন পিপল উইটনেসড এ বোল্ট এ বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে কি? মানে বিনা মেঘে বজ্রপাত, ঠিক না? মানে আমি কি প্যাসেজটা বুঝছি, স্যার যেন বুঝে। কমন পিপল উইটনেসড a bolt from the blue as government decided to surge the prices of কার প্রাইসের জন্য ছিল এটা, আপনি এখান থেকে কপি করতে পারেন। ডিসাইডেড, এই যে এগুলা, ঠিক আছে, এগুলোর দাম বাড়াইছে গেল। আমার বাক্য একটা শেষ, যে কমন পিপল খুব ঝামেলায় পড়ে গেছে যেহেতু গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিছে। ঠিক আছে, শুনতেছেন আমাকে সবাই? জি দাদা, শুনতেছি। প্রচন্ড পেরেশান লাগছে, আমি সারাদিন না খাওয়া না, তার মধ্যে আবার আমি যে হাফ ভ্যালু করছিলাম, মাথা মোটা ঘুরতেছে। একটু দাঁড়ান ভাই, লিখতেছি দ্রুত। তো বলতেছি যে কমন পিপল witnessed a bolt from the blue as government decided to search price of diesel, kerosene, পেট্রোল এন্ড অকটেন। ভালো কথা গেল। এরপর কি হচ্ছে, ওই যে 22% ভাড়া বাইরে গেছে। ঠিক আছে, এতে করে কি এটা কি হচ্ছে, আমরা লিখবো যে কনজিকুয়েন্টলি ফলাফল কি হচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন? জি দাদা। জি 22% rise in bus fares, এতে করে কি হচ্ছে 22% বাস ভাড়া বেড়ে গেছে। এটা কি হচ্ছে এতে করে? দাঁড়ান পানি খেয়াল, এই পানিটা ভালো না। Consequently 22% rise in bus fare, ঠিক আছে, rise in bus fare is noticed, ঠিক আছে, and exorbitant charge is claimed by যেন কি যেন বলছিল যে ওই জন্য ছিল, দাঁড়ান ক্লেমড বাই দা বাস ওনার। না, বাস ওনার না, ওই যে আপনার পেট্রোল পাম্প গুলা বলছেন এখানে, কোনদিন দেখলাম
আচ্ছা, সমস্যা নেই। Exorbitant charge is claimed by আমরা কি বলতে পারি, exorbitant charge was claimed by um, transportation system, ঠিক আছে? ফলাফল শুধু 22% rise in the bus fare is noticed and exorbitant charge is claimed by the transportation system, ঠিক আছে? কমান্ডে কি লিখবো? effect, ঠিক আছে, resulting day long suffering, ঠিক আছে? ডে লং না, এটা সারা জীবনই থাকবে, কি আর করা যায়। সাফারিং, ডে লং সাফারিং ফর কমিউটার্স। এই যে বলে দিলাম যে 22% ভাড়া বাড়িয়ে দেওয়ার কথাবার্তা হয়েছে এটা, এবং আপনার হইতেছে যে এতে করে ইয়েদের সমস্যা আরো বাড়তেছে। আমরা কি লিখবো যে আমরা লিখবো যে মোর ওভার, ঠিক আছে, মোর ওভার কি বলতেছে যে পাশাপাশি কি হতে যাচ্ছে যে পাশাপাশি হচ্ছে যে মোরওভার গভর্নমেন্ট ইজ, ওই যে সরকার আপনার হচ্ছে দাম বাড়ানোর জন্য রেডি, ঠিক আছে? আমরা লিখবো যে গভর্নমেন্ট ইজ সেট টু বা প্রিপেয়ার টু এসকেলেট, ওয়ার্ড সবসময় কপি করবেন না, ঠিক আছে? এটা খুব খারাপ জিনিস। ইজ গভর্নমেন্ট ইজ সেট টু এসকেলেট prices of other required items including কি আছে ভাই? এই যে ওয়াটার, ইলেকট্রিসিটি এন্ড গ্যাস, এই দিয়ে দিলাম, ঠিক আছে? লিখে দিলাম এইগুলো দাম বাড়াবে, ঠিক আছে? তারপর কি বলতেছে যে এই যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড এক্সপোর্টার্স হ্যাভ অলরেডি ওয়ার্নড দ্যাট ম্যাসিভ প্রাইস হাইক, এটার জন্য খারাপ, ঠিক আছে? তা আমরা লিখবো যে industrialists and exporters, ঠিক আছে, আর হচ্ছে opposing this DECI decisions as they have সিভিয়ার ইম্প্যাক্ট। তাদের কি আছে? সিভিয়ার ইম্প্যাক্ট আছে। কিসের উপর ইম্প্যাক্ট আছে? সিভিয়ার ইম্প্যাক্টস resulting in aggravated condition in our economy। শেষ। দেখেন পুরো জিনিসটাকে ধরে রেখে সিনক্রোনাইজ করে আমি জাস্ট কয়েকটা বাক্যের মধ্যে পুরো জিনিসটাকে সামারি করেছি না? বলেন তো বুদ্ধি করে একটু। জি দাদা, জি দাদা, ঠিক আছে। আচ্ছা, তো কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা কিন্তু আপনার দাদা, হ্যাঁ বলেন দাদা, সেট টু দ্বারা কি ডিসাইড টু বোঝায়? কাইন্ড অফ সেট টু মানে, তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আমরা কি করেছি, আপনার এই সিকোয়েন্সটাকে মেনটেন করতে চাই নাই, তাই না? ঠিক আছে না আমার কথাটা? হ্যালো, হ্যাঁ দাদা। সিকোয়েন্সটা মেনটেন করে নেই কেন বলেন তো বুদ্ধি করে একটু। দাদা এটা সামারি এর জন্য। হ্যাঁ, সামারির ক্ষেত্রে সিকোয়েন্সটা মেনটেন করাও যেতে পারে, আবার সিকোয়েন্সটা আপনার মানে মেনটেন না করলেও কি বলেন প্রবলেম নাই দাদা হবে এটাতে। হ্যাঁ, বুঝি না কি বললেন। মানে অর্ডার ফলো না করলেও সামারিতে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল কি আমাদের সামারি নাকি? ঠিক আছে বিষয়টা। আচ্ছা, এখন আমরা যদি দাদা এর একটা দিকে যাই, বলেন। দাদা এখানে দাদা মানে সিম্পল কমপ্লেক্স এর কি দাদা কোনো ইয়ে আছে, মানে প্রবলেম আছে? মানে আমি যদি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে চাই? কোনো সমস্যা নেই, ঠিক আছে।
দাদা সেক্ষেত্রে তো মনে করেন আমি টেকনিক্যালি লাইনগুলো বাড়াই ফেলতেছি, মানে দেখা যাচ্ছে আপনি যেটা এখানে 5টা লাইন করছেন, আমি যদি কমপ্লেক্স লাইনে 5টা লাইন লিখি আমার সামারিটা তো বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দাদা একটা প্রবলেম হচ্ছে না? না, কোনোভাবে না, কমপ্লেক্স নিলে তো ছোট হবে ভাই, কমপ্লেক্স নিলে আরো ছোট হবে, বড় হবে কেন? ছোট হবে, তাই না? ক্লজ যুক্ত করলে বড় হবে। না, ক্লজ যুক্ত করলে বড় হবে না কেন? আপনি ক্লজ, আরে ভাই আমরা ক্লজ যুক্ত করি কেন? জিনিসটা যেন অল্প কথায় বেশি জিনিস প্রকাশ করতে পারি। মনে করেন আমি যদি বলি যে আই লাভ ইউ বাট ইউ হেট ইউ, দেখেন আমি বলি যে আই লাভ ইউ, ঠিক আছে, বাট ইউ হেট মি। আমি যদি বলি দো আই লাভ ইউ কমা দিয়ে ইউ হেট মি, এখন আপনার কাছে মনে হতে পারে যে এখানে তো দো লিখতে গিয়ে বড় হয়েছে, আমি জানি আপনার কাছে এটা মনে হবে, কিন্তু যখন এটার সাথে আমি অন্যান্য আইডিয়া গুলোকে অ্যাসিমিলেট করবো তখন অল্প কথায় অনেক কিছু প্রকাশ হবে। কারণ আপনি যদি আমি এখানে যে বাক্যগুলো লিখেছি এই সেন্টেন্স গুলোকে নর্মাল ভাবে লিখেন তাহলে আপনার জন্য আরো বেশি বেশি লাগবে, সেন্টেন্স প্রয়োজন হবে, ঠিক আছে? আপনি লিখে দেখেন, প্রমাণটা পেয়ে যাবেন আপনি নিজেই। ওকে, বুঝতে পেরেছেন কি বললাম? জি দাদা। জি দাদা। ওকে, এবারে আমরা প্রেসি লিখবো। তো প্রেসি লিখতে গেলে কি করতে হবে ভাই? আমাকে একটা টাইটেল দিতে হবে, আই হ্যাভ টু অফার এ টাইটেল, একটা টাইটেল দিতে হবে। তো পুরো টপিকটা পড়ে আমরা যেটা বুঝতেছি জ্বালানি দ্রব্যের দাম বেড়ে গেছে, এজন্য সামনের দিনে একটা খারাপ জিনিস ওয়েট করতেছে, ঠিক আছে? তাহলে এর টাইটেলটা কি হতে পারে বলেন শুনি। রাইজিং প্রাইস অফ ফুয়েল এন্ড ইটস ইম্প্যাক্ট। আচ্ছা, এটা খুব সহজ একটা টাইটেল, সবাই দিবে। আরো কিছু স্ট্যান্ডার্ড, skyrocketing fuels, commuters sufferings. Skyrocketing fuels, commuters sufferings. আচ্ছা ভালো। আমি যদি বলি আমি যদি বলি impending aggravation, ঠিক আছে? impending aggravation from rise, ঠিক আছে, from skyrocketing prices, কেমন হবে বলেন, চলবে কিনা? মানে কি আসন্ন অবনতি বা খারাপ অবস্থা কি থেকে? from skyrocketing prices, মানে আকাশ ছোঁয়া দামের থেকে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে? এটাও কিন্তু আমরা লিখতে পারি না দাদা? আমি একটা হেডিং বলতে পারি একটু যদি fuel price surging up and results thereof. রেজাল্ট দেয়ারও বলতে পারেন, ঠিক আছে? সুন্দর হবে, কোনো সমস্যা নাই, এটাও সুন্দর একটা আর্টিকেল হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি দাদা। জি দাদা। আচ্ছা, তাহলে এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে একটা প্রিসি লেখা, যেখানে কিনা হচ্ছে আপনার হবে, এই আমরা দেখবো যে এই সবগুলা জিনিস মেনে আমরা কিভাবে লিখতে পারি। ওই যে দেখেন আমি বলছিলাম 5-6 লাইন, এখানে কিন্তু প্রায় 7 লাইন লিখে ফেলছি। তো আমরা তো অলরেডি জানি আসলে কি লিখবো বা কি লিখবো না, ঠিক আছে? তো আমরা তাহলে পেজেতে কি লিখতে পারি দেখেন। তো আমরা লিখতে পারি, একটু দাঁড়ান ভাই, এই পিসি নিয়ে দেখি দূরে থাকি রে ভাই, সারাদিন জানেন না, ঠিক আছে? তার মধ্যে পেজেতে কি লিখতে পারি? আমরা জানি যে এখানে একটা কনক্লুশন আসে, ঠিক আছে? ওকে, যেহেতু একটা কনক্লুশন আসে আমরা লিখতে পারি এরকম যে দাদা। হ্যাঁ বলেন। প্রিসাইসে তো আমাদের হচ্ছে সবগুলো পয়েন্ট উল্লেখ করা দরকার নেই, শুধু অ্যাবসলিউট পয়েন্টটা উল্লেখ করব। অ্যাবসলিউট, হ্যাঁ অ্যাবসলিউট পয়েন্ট আসবে, হ্যাঁ ওকে দাদা। ঠিক আছে। দাদা অনেকে বলে প্রিসাইজে প্যাসিভ ভয়েস ইউজ করা যাবে না, এটা কি আসলে কতটা সত্য? কি প্যাসিভ ভয়েসে প্রিসাইজটা লেখা যাবে না, এটা আসলে কতটা ভাই? সত্য? আমি এগুলো জীবনে প্র্যাকটিস করি নাই, আমি জানি না ভাই, আমি জাস্ট আপনাকে প্র্যাকটিক্যালি লিখে দেখাতে পারি, ঠিক আছে? এর বাইরে আমার কোনো আইডিয়া নেই আসলে। ওকে, আমি এই জিনিসগুলো কোনো মানে প্র্যাকটিস করি নাই বা নিজেও আসলে জানি না, ঠিক আছে? তো আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি, এটা শেষ করে দেবো, ঠিক আছে?
আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, এই যে দেখেন, আমরা লিখতে পারি হচ্ছে আমরা লিখতে পারি, যেহেতু আমরা আসলে হচ্ছে কি মানে একটা তো সামনে লিখে ফেলছি, এখন ওই ওয়ার্ডকে মানে চেঞ্জ করে আবার প্রিসাইজে কনভার্ট করা একটু প্রবলেমেটিক বিষয়, ঠিক আছে? আমরা কি লিখতে পারি? এই দেখেন, আমরা লিখবো যে গভর্নমেন্টস, ঠিক আছে, imprudent decision of government's sudden decision of escalating, ঠিক আছে, fuel prices has resulted in rise in transportation cost and immense suffering. আপনার হচ্ছে এই সরকারের যে হঠাৎ যে ডিসিশনটা নিচ্ছে যে প্রাইস বেড়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই সমস্যাগুলো হয়েছে। আমি একদম টান দিয়ে কথাটাকে নিয়ে আসলাম, ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আসছে। তারপর কি লিখবো? যে besides কি হচ্ছে, besides লিখবো যে as authorities concerned is set to increase এখান থেকে একটু কপি করছি, জাস্ট এগুলো কপি করছি, সমস্যা নাই, যেহেতু আমাদের অথরিটি হচ্ছে এগুলোর দাম বাড়াতে রেডি, ঠিক আছে? তাহলে কি লিখবো? যে another, শুনতে পাচ্ছেন? জি দাদা। another blow awaits, আরেকটা ওয়েট করতে, another blow awaits for common people. এবার কি লিখবো? যে এবার লিখবো যে তাহলে এতে করে কি হতে পারে? যে experts have anticipated a tremendous economic headwind মানে কি? আপনার ইকোনমিক ডিপ্রেশন, ঠিক আছে? experts have anticipated a tremendous economic headwind, কমা দিয়ে লিখবো resulting from এই আমার একটু মনে হচ্ছে যে এখানে একটা ব্যাপার স্যাপার আছে যে বিজনেস কস্ট বেড়ে যাবে, যেহেতু আমার একটা কনক্লুশন টানার উপায় আছে। এই যে এক্সপার্টস হ্যাভ অ্যান্টিসিপেটেড ট্রিমেন্ডাস ইকোনমিক হেডওয়াইন্ড রিজাল্টিং ফর আপনার হচ্ছে escalated, ঠিক আছে, export and business costs, শেষ, দ্যাটস ইট, কিছু করতে হবে না। একটা হেডলাইন দিলাম এবং প্রিসাইজ করলাম। দেখেন পিসিতে কিন্তু পুরো 4 পয়েন্ট আমি রাখার চেষ্টা করেছি, যে গভর্নমেন্ট হুদায় দামটা বাড়ায় দিচ্ছে হঠাৎ করে, এটা করে কিছু প্রবলেম সৃষ্টি হচ্ছে। আর যেহেতু ওরা আবার তোমরা কি করছেন, এগুলো দাম বাড়াবে, তাই কমন রেগুলোর জন্য একটা সমস্যা ওয়েট করতেছে, আর এক্সপার্টটা বলে দিচ্ছে যে ভাই সামনে একটা বিপদ আসতেছে। তাহলে প্রিসাইজ এবং সামারির পার্থক্যটা কি মোটামুটি রিয়েলাইজ করা গেছে? একটু ইয়েস অর নো বলুন। জি দাদা, ভালোভাবেই ক্লিয়ার হয়েছে। এটাই বেস্ট আউটপুট তা বলবো না, দেয়ার আর সো মেনি আউটপুটস, সো মেনি ওয়েজ, সো মেনি পিপল, সো মেনি মাইন্ডস। বাট দাদা আমার প্রেসাইজটা কি সামারির চেয়ে আরেকটু ছোট হবে নাকি? আমার একটা অভ্যাস আছে, মানে আমি সামারিকে যতটুকু লিখি প্রিসাইজে আরো ছোট করে ফেলি, ঠিক আছে? এবং সূত্রটা বলতে কি জানেন, মানে দাদা আপনার আমি পয়েন্ট অনুযায়ী তো ছোটই হবে একটু, কারণ ওইখানে হ্যাঁ, আমরা আমি সামারিতে একটা সব জিনিস বলি, উল্লেখ করতেছি। আমরা যখন আইবিএ তে পরীক্ষা দেই, মানে আমাদের যে মিড টার্ম হয়, ফাইনাল টার্ম হয়, আমাদের মিড টার্মে দেখা যায় ম্যানেজমেন্ট পরীক্ষা আপনারা পেজের পর পেজ লেখেন, আমাদেরকে বলা হয়
একটা তা দেওয়া হতো, একটা তা মানে কিন্তু কি মানে শুনুন, 4টা পেজ থাকে, বলতো এই 4 পেজের মধ্যে মিড টার্ম শেষ করতে হবে। তো মজার বিষয়টা শুনুন, তো মজার বিষয়টা হচ্ছে যে আমরা শর্ট লিখতে লিখতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তো আমি বলি কি জানেন, যে শুনতেছেন আমার কথা, জি জি দাদা। দাদা। আমি বলি কি জানেন, যে ফোকাস রাইটিং এ পেজ দেওয়া হবে মাত্র 1 পেজ। আমার সাজেশন 1 পেজে কে কি লিখতে পারে আমি দেখবো। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পরীক্ষা আমার ঘটনাটা শেয়ার করি, শুনেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের 5টা আমাদের আসছিল কি একটা ইংলিশ ফোকাস রাইটিং, মানে আর্গুমেন্ট, আমি এটা লিখছিলাম 2.5 পেজ। দেখেন, বাংলা ফোকাস রাইটিং মনে হয় ভাই 2.5 পেজ বা 2 পেজ লিখছিলাম, 2.5 পেজ ধরলাম, ভুলে গেছি, মনে নেই, অনেক আগের পরীক্ষা। এবার আমি একটু বলি শুনেন, 5টা ম্যাথ আমি লিখছিলাম হচ্ছে 2.5 পেজে শেষ করছিলাম, ঠিক আছে। এর মধ্যে একটা ম্যাথ ভুল হয়েছিল আনফরচুনেটলি, তো ওটা হইলে হয়তো টপ 20 বা টপ 15 চলে আসতে পারতাম। এরপর দেখেন ঘটনাটা কি হয়েছে। আপনার এই যে আসছিল, 2টা অনুবাদ আসছিল, 2টা অনুবাদ আমি 1 পেজে কভার, মানে আমাদের 1 পেজে কভার করতে হয়েছে, ঠিক আছে। এরপরে কি আসছিল, একটা সামারি আসছিল, ওটার জন্য হচ্ছে 0.5 পেজ। দেখেন, আপনি মিলে আনেন হিসাবটা। এরপর হচ্ছে আপনার 5টা কি বলে ধরুন জিকে জিকে না, রিডিং কম্প্রিহেনশন। তো রিডিং কম্প্রিহেনশন 5টা করছি কি জানেন, আমি আমি 1 পেজে লিখছি একদম ফাঁকা ফাঁকা করে, কিন্তু ওইটা চাইলে আমি হাফ পেজে লিখতে পারতাম, মানে আমি লিখছি হাফ পেজ বেসিক্যালি। আর 10টা জিকে লেখার জন্য আমরা 1 পেজে লিখছি, কিন্তু আসলে 1 পেজ লেখার কিছু নাই, মানে হুদাই একটা পেজ নষ্ট করছি, ঠিক আছে। তো ইন জেনারেল ভাবে অ্যাপ্লিকেশন আসলেও ভাই আমরা 1 পেজে লিখার কথা লিখলাম। এবার আপনি গোনেন আমি কত পেজ লিখছি, 2.5 5 আর 2.5 7.5 7.5 8 9 10 10.5, মানে 10 বা 10.5 পেজে আমি 200 মার্কের পরীক্ষা অ্যান্সার করে ফেলছি, চিন্তা করে দেখেন। তা আপনি এত বেশি লেখা দরকারটা কি, আপনার লেখা যদি কোয়ালিটি থাকে আপনি কম লিখেই ভালো পাবেন, ঠিক আছে। আর আমাকে যদি বলে যে আপনি কি চান, আপনি কি এত লিখতে পছন্দ করেন, আমি বলবো না, আমি বলবো যে একজন স্টুডেন্ট কি করা হবে, তাকে হচ্ছে আপনার ফোকাস রাইটিং লেখার জন্য 1 পেজ, সোজা কথা, আপনি ফোকাস রাইটিং লিখবেন 1 পেজ, ঠিক আছে। আর এরপর হচ্ছে বাংলা ফোকাস রাইটিং 1 পেজ, আর হচ্ছে ম্যাথ করার জন্য 2.5 পেজ, কারণ বড় বড় ম্যাথ, ঠিক আছে। মানে আমি এখানে আপনার হচ্ছে এই 3 পেজ কমায় ফেলবো, বুঝছেন। ম্যাক্সিমাম 7 পেজের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে ভাই, আমার দরকারই তো এত পরীক্ষা দেবো, দরকার আছে নাকি আমার। তো আমি এত কম লিখে অভ্যস্ত, আপনিও কম লিখে অভ্যস্ত হন, আপনি এই জিনিসটা এনজয় করবেন। বুঝতে পারলাম ব্যাপারটা, এটা আমার মতামত ভাই, মানতেই হবে তা না, আপনি আপনার মতো লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এক একজন মানুষ এক এক রকম স্ট্র্যাটেজি হয়, ঠিক আছে। তো আমাদের দাদা হ্যাঁ, আমাদের কি বলেন। বাংলা ফোকাস রাইটিং শেখানো হবে এখানে? না ভাই, বাংলা ফোকাস সেটিং আমি কোনো পড়াইনি, এখানে আসলে পড়ার মতো কিছু নাই। কি পড়াবো বাংলা ফোকাস সেটিং বলেন ভাই, আমি জাস্ট যদি ইংলিশটা তেমন প্রবলেম হয় না, বাট বাংলাটা দীর্ঘদিন প্র্যাকটিস না করার কারণে মানে বাংলা পেপার পড়বেন, বাংলা পেপার পড়বেন, প্রচুর পড়বেন, বাংলা পেপার পড়বেন, তাহলেই পারবেন, না পড়ার কোনো কারণ নেই। ওকে, ঠিক আছে দাদা। আচ্ছা, আপনি তো বলছেন একটা ক্লাস রাখবো বাংলা ফোকাস সেটিং এর উপরে। জি দাদা, বাংলার জন্য রাখলে একটু ভালো হতো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আল্লাহ হাফেজ, নমস্কার, গুড নাইট, সবাই ভালো থাকবেন। রিডিং কম্প্রিহেনশন নিয়ে পরে কথা দাদা হবে। ভোকাবুলারি দিলে ভালো হতো বলছিলেন কিছু হ্যাঁ কিছু দিব, দিতে। হ্যাঁ vocabulary দিব, মাথায় আছে ভাই, at least 20টা ক্লাস যাক, দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, স্যার কালকে থেকে ক্লাস হবে? জি দাদা, আসসালামু আলাইকুম। কালকেও ক্লাস হবে, কালকে ক্লাসটা মনে হয় আমরা সন্ধ্যার দিকে রাখবো, 7টার সময়, জানাই দেবো, সমস্যা নাই। ওকে, দাদা কালের টানা 7 দিন কি ক্লাস হবে? হ্যাঁ, এটা না 7 দিন ক্লাস হবে, কারণ হচ্ছে আমার তারপরের উইকে হচ্ছে আমাকে কি করতে হবে, আপনাদের ওই ওই যে আমার জয়নিং নেম খুব প্যারা খাবো, তো এই সপ্তাহের মধ্যে আমি কমপক্ষে 10-12টা ক্লাস নিয়ে ফেলবো, ডাবল ডাবল ক্লাস নিয়ে আগায় রাখতে হবে, ঠিক আছে। দাদা একটু রাতে নেওয়ার চেষ্টা করি। রাতেই নেবো, আমার বন্ধের দিন রাতেই নেবো, সমস্যা, টেনশন নিয়েন না। ওকে, হ্যাঁ দাদা একটু কথা ছিল, বলেন, শুনছি। ওই যে হচ্ছে ম্যাথ ক্লাস থাকে তো ওইটার সাথে একটু কোঅর্ডিনেট করে আচ্ছা, যদি অ্যাডজাস্ট করে করেন। দেবো, সমস্যা নাই, টেনশন নিয়ে না যান। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ, নমস্কার। একদিন বলছেন পিডিএফ দেওয়ার জন্য, সমস্যা হচ্ছে কি পিডিএফ দিলে ওই ফেসবুক আমার ধরে, ঠিক আছে, আমার করে যে কি 48 ঘন্টার জন্য পোস্ট করতে পারবো না, কারণ অনেকগুলো গ্রুপ তো, ওনারা এটা মার্ক করে রাখে যে কোন আইডি থেকে আসলে কি করা হয়, আমার যেটা মনে হয়েছে একটা সময় পরে, এই কারণে পিডিএফটা দিই না। এই কারণে বলি ভিডিওটা বসে বসে পরে দেখেন, তাহলে আপনার পিডিএফ এর কাজটা কিন্তু নোটটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হলো কথা, কিছুই নেই, ঠিক আছে। এদিক থেকে আমি একটু সরি, আমার আসলে কিছু করার নাই, এই দিক থেকে আসলে আমি প্রথম দিকে পিডিএফ দিচ্ছিলাম রেগুলার বেসিস, ঠিক আছে।
ওকে, তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দাদা নমস্কার। একটা কথা বলি। বলেন। দাদা হচ্ছে মানে ফোকাসের যে ক্লাসটা নিচ্ছেন আপনি ইংলিশে, ওইটাতে লাস্টে বলছেন যে হচ্ছে রেফারেন্সিং বিষয়ে মানে কিছু কথা বলবেন, ওটা কি দাদা হয়ে গেছে? মনে রাখেন, এটা আজকে তো ভুলে গেলাম, মনে রাখেন, ঠিক আছে? ঠিক আছে দাদা। রেফারেন্সিংটা দেখা যাবে। হ্যাঁ, দাদা কালকে ক্লাসটা কি কম্পিটিশন নেওয়া যায়? কালকে দেখি, চেষ্টা করতেছি, দেখি না, চেষ্টা করি। ওকে দাদা। ওকে, থ্যাংক ইউ, নমস্কার ভাই।